ও আমাকে এইখানে দেখা করতে বলেছিল। এইখানে ধোবি খাটে? হ্যালো, কোথায় আছো? তুমি আমাকে বলেছিলে যে আমাকে সাহায্য করবে। আমি এসে গেছি। হ্যালো। অদ্ভুত ব্যাপার, কেউ তো আওয়াজই দিচ্ছে না। হ্যাঁ, কি করবো? ইয়েস, ওই দিক থেকে আওয়াজ আসছে ফোনটার। হোয়াট? না 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 না, আমি যেটা বলছি কোনো বাহানা করলে চলবে না। দেখুন, আপনাকে বিয়েতে আসতেই হবে। এই বিয়ে তো আর বারবার হয় না। এই শোন না, তুই না এটা ভালো লাগ, এটা পরে নে। এইটা পরে তোকে একদম রাজকুমারীর মতো দেখাবে। রাজকুমারী? আন্টি, এখন রাজকুমারী রাজকুমারী হয় না। হ্যাঁ, তাও আমি পরে দেখছি। ছি, এটা একদম ওল্ড ফ্যাশনের। আরে? এটা আমার একদম পছন্দ না। জিয়া, এটা ওল্ড ফ্যাশন হোক বা নিউ ফ্যাশন, কিন্তু তোকে এটা পরতেই হবে। ধর এটা আর পর। তুমি জানো, মেয়েদের বিয়েতে নতুন আনানো হয় সবকিছু। হয়তো আনানো হয়, কিন্তু এই পরিবারের এটাই তো রীতি রেওয়াজ যে কাপড় জামা আর গয়না আগে পরা হয়েছে, নতুন বউকেও সেটাই পরতে হবে। হতে পারে সেটা পুরনো ফ্যাশন। কিন্তু আঙ্কেল, এটা তো অনেক পুরনো রীতি রেওয়াজ না? দেখো বাবু, তোমার দিদাও এটাই পরেছিল, তারপর তোমার মা এটাই পরেছিল, আর তাই তোমাকেও এটাই পরতে হবে, বুঝেছো? আর এখন দেখো, মুখ গম্ভীর করে কোনো লাভ নেই। যেটা বংশ পরম্পরায় চলে আসছে সেটা তো তোমায় মেনে নিতেই হবে। জিয়া, বিয়ে অবধি তো ব্যাপার। তুই শুধু বিয়ে পর্যন্ত এটা পরবি, পরে বরং এটা চেঞ্জ করে নিস। ওকে? তোর জামা কাপড়গুলো আমি ড্রাই ক্লিনে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে ওগুলো আসবে। নাও, কাপড় জামা লন্ড্রি থেকে ড্রাই ক্লিন হয়ে এসে গেছে। দেখ কত ভালো হলো, তোর কাপড়ও চলে এসেছে। এবার তাড়াতাড়ি করে বংশের হারটা পরে নে। হ্যাঁ, কিন্তু 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 কিছু নয়, বস এখানে। এই দেখ, কি সুন্দর দেখাচ্ছে, তাই না? দেখাচ্ছে না একদম রাজকুমারীর মতো? ম্যাডাম, তাড়াতাড়ি আসুন এখানে। কি হয়েছে? এই এই ড্রেসটা লন্ড্রিতে কবে দিয়েছিলেন? আমি তো এটাকে আগে কোনোদিন দেখিনি। এটা আবার কোন ড্রেস? দেখ তো একটু। এতে তো কোনো ট্যাগও লাগানো দেখছি না। মনে হচ্ছে ভুল করে এটা এখানে চলে এসেছে। এই লন্ড্রির লোকগুলো না সব সময় উল্টো পাল্টা জামা কাপড় পাঠায়। দেখো, আবার অন্য কারো জামা কাপড় পাঠিয়েছে। দাঁড়াও, আমি ফোন করে লন্ড্রি ব্যাটার খোঁজ নিচ্ছি, যার তার কাপড় পাঠিয়ে দেয়। তোমার হাতে এটা কি লেগেছে? এই এই রংটা কিসের? মনে হচ্ছে ডাই লেগেছে, কাপড় ভালো করে শুকায়নি তো। এই ভৈরবকে দেখেছো? আজকের পর ওকে দিয়ে কাপড় আর ধোয়াবই না। এরকম যদি করতে থাকে তাহলে তো আমার দোকান বন্ধই হয়ে যাবে।
কোথায় গেল ভৈরবটা? আরে ভাই শোনো, ভৈরব কোথায়? আমি কি ভৈরবের পেছনে দৌড়াচ্ছি নাকি? আমি কি করে জানবো ও কোথায়? তুমি ভৈরবের সাথে থাকো না? হ্যাঁ তো? তো আবার কি? তাড়াতাড়ি বলো, না হলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আরে দাদা, আমি ওকে দেখিনি। একটু এদিকে শোন। কি হয়েছে? ভৈরবকে দেখেছিস কোথাও তুই? কাল রাতে তো এখানেই ছিল, বলছিল কি কাচাকুচি কিছু বাকি আছে সেটা শেষ করতে হবে। ভৈরব, ওই ভৈরব! ভৈরব! স্যার মনে হচ্ছে আজকে আসেইনি। দেখছি আমি, ভালো মানুষের দিনই নেই এখন। কত বড় একটা লোকসান করে দিল আমার। আরে স্যার, এই হলো ভৈরবের কাজের জায়গা। আরে এসব কি? আরে এটা কি? কি এটা? আরে এসব কি? আরে ভৈরবের এখানে এসব কি? আরে বাবা রে! বাবা, লাশ। এটা তো ভৈরব। সাবধানে। রাখো রাখো, এখানে রাখো। প্যাট্রিক, দেখো তো একটু ওদিকে কিছু পাওয়া যায় কিনা। তাড়াতাড়ি। হ্যাঁ, গুলি একেবারে সামনে থেকে সোজাসুজি মেরেছে। একটু ঘোরাও তো দেখি, দেখি গুলিটা এ পড়ে মেরেছে কিনা। স্যার, গুলির আর তো কোথাও চিহ্ন নেই, মনে হচ্ছে গুলিটা ভেতরেই আছে। স্যার, হ্যাঁ প্যাট্রিক, এদিকে আসুন স্যার। কি? এই দেখুন স্যার, অনেক পোশাকেই রক্তের দাগ লেগে আছে। এই দেখুন। হ্যাঁ, প্যাট্রিক, গুলি সামনে থেকে মেরেছে, তাও আবার সোজাসুজি। এর একটাই মানে দাঁড়ায় যে ভৈরব খুনিকে খুব ভালো করে চিনতো। খুনিকে চিনতো ভৈরব। ও প্রথমে এখানে দাঁড়িয়েছিল, কথাবার্তা চলছিল, ঝগড়া হয়েছিল, আর খুনি গুলিটা সোজা ওর বুকে মেরেছে। একটা কাজ করো তোমরা দুজনে, এই ধোবি ঘাটের প্রতিটা জায়গা ভালো করে দেখো, প্রতিটা জায়গা সূক্ষ্ম করে দেখো, দেখো কিছু পাওয়া যায় কিনা। যা। তুমি তুমি এসেছিলে না ভৈরবকে খুঁজতে? ইয়েস 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 স্যার। কেন, কি জন্য খুঁজতে এসেছিল ওকে? স্যার, এ একটা ভুল পোশাক পাঠিয়ে দিয়েছিল, আর যখন এখানে এলাম তখন ওর লাশ দেখতে পেলাম। তোমাদের মধ্যে অনেক লোক এখানে ভৈরবের সঙ্গে কাজ করতো, তাই না? কেউ জানো কি যে ভৈরবের সঙ্গে কারোর কোনো শত্রুতা ছিল বা কোনো ঝগড়া হয়েছিল? হ্যাঁ স্যার, কাজ তো অনেকেই করে, কিন্তু ভৈরবের সঙ্গে কারোর আজ পর্যন্ত ঝামেলা হয়নি। শেষবার কখন দেখেছো ভৈরবকে? হ্যাঁ, কখন দেখেছো শেষবার? কাল সন্ধেবেলায় দেখা হয়েছিল, বলছিল অনেক কাজ আছে, আজ এসেই করব। জানি না। কালকে সন্ধ্যায় দেখা হয়েছিল। হ্যাঁ। স্যার, হ্যাঁ কাজল, স্যার এই দেখুন স্যার, রক্ত। মনে হচ্ছে গুলিটা লাগার পরে ভৈরব পালাবার চেষ্টা করেছিল, কিন্তু খুনি ওকে ধরে ফেলে আর ওখানে নিয়ে গিয়ে ফেলে দেয়। এটা কি? কাপড়ের রং গলে যাচ্ছে। ময়লা না হতেই শুকনো কাপড়কে ধুতে দিয়েছে কেন? এটার কি কারণ হতে পারে? নিশ্চয়ই কোনো না কোনো গোলমাল আছে। আচ্ছা, কি এই কাপড়ে ভৈরবের মৃত্যুর সঙ্গে কি কোনো যোগসূত্র আছে?
সারিকা, আমার সন্দেহ একদম ঠিক। ওই ধোবি ঘাটে রক্ত দিয়ে কাপড় রং করা হয়, রক্ত দিয়ে। স্যার স্যার এটা ধোবি ঘাট না শ্মশান? জানি না, এখন তো সিআইডি টিমকেই জানতে হবে যে ওই ধোবি ঘাটে কি আছে আর কি নেই। সেটা আমরা খোঁজ নিয়েই নেবো ডক্টর সালুকে। আরে এই স্ট্রেচারটা খালি কেন? বস, এই স্ট্রেচার তোমাদের জন্যই এখানে অপেক্ষা করছে। এই সব বলছেন? হ্যাঁ, তার মানে আমরা ওখানে শোবো নাকি? আপনি আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন? আমি এরম কখন বললাম? তুমি এই আগুনের মধ্যে ঘি ঢালার চেষ্টা করো না। না মানে আপনার কথার আর কি মানে হতে পারে তাহলে? এই স্ট্রেচারটা সেই লোকটার জন্য অপেক্ষা করছে যাকে হয়তো তোমরা ধোবিঘাটে ছেড়ে এসছো। স্যার মনে হচ্ছে যে সালুকে স্যার আজ কোনো অন্য দুনিয়ায় আছেন। হ্যাঁ, যে লাশটা সামনে দেখতে পাচ্ছেন না, এটা আমরা ধোবিঘাট থেকেই এনেছি। মাই ডিয়ার ফ্রেন্ড, আমি এই লাশটার কথা বলছি না, আমি সেই লাশটার কথা বলছি যে লাশটার রক্তের নমুনা তোমরা আমার কাছে এনেছো। আর এই রক্ত এই লাশটা নয়, ওই রক্ত কোনো মহিলা। কি? ওই রক্ত ভৈরবের নয়? না, এই ভৈরবের রক্ত নয়। ডিএনএ রিপোর্ট সে কথাই বলছে। এটা বলতে পারবো না যে সেই মেয়েটি বেঁচে আছে না মারা গেছে, কিন্তু রক্তটা মহিলারই। আচ্ছা আচ্ছা, তাহলে এই স্ট্রেচার আপনি ওর নাম করে রেখেছেন। কিন্তু ডক্টর সালুকে, ধোবিঘাটে না আমরা কোনো আহত মহিলাকে পেয়েছি আর না কোনো মহিলার লাশ। আরে এসব আমি কিছু জানি না বস, আমি তোমাদেরকে সেইটাই বলছি যেটা আমি টেস্টে পেয়েছি। আরও একটা ব্যাপার জানা গেছে, এই যে ড্রেসটা আপনারা এনেছেন ধোবিঘাট থেকে, এটাতেও ওই মহিলারই রক্ত লেগে আছে। এটা তো ওই রক্তই লেগে? হ্যাঁ, যে জলে এই ড্রেসটা ডাই করা হয়েছিল সেই জলেও ওই রক্তই মেশানো ছিল। স্যার, একটা অন্য সম্ভাবনাও আছে, বলবো? বলে ফেলো, বলো। স্যার, এরকমও তো হতে পারে যে ওই মহিলাই ভৈরবকে খুন করেছে, আর খুন করার সময় সে নিজেও আহত হয়, আর এই রক্তটাও তারই হয়তো। আরে হ্যাঁ, এটা হতে পারে। ঠিক আছে, এর তাহলে ধোবিঘাটে গিয়ে জিজ্ঞাসা করতে হবে। ওখানে গেলেই জানা যাবে ওই মহিলা জীবিত রয়েছে নাকি মৃত। আরে এই সিআইডি লোকেরা আবার চলে এসেছে। আরে এটা তো খুনের ব্যাপার, যতক্ষণ না খুনিকে পাওয়া যাচ্ছে এরা এভাবেই বারবার এখানে আসবে। তুমি এমন করে বলছো জানো সবকিছুই তুমি জানো। আরে আমি কি, এটা তো সবাই জানে। কাজল, স্যার খোঁজো, দেখো কোথায় আছে ওই মহিলা। হয়তো ও কিছু লুকিয়ে রেখেছে। হ্যাঁ, চলো। স্যার, শুনুন, আপনারা কিছুক্ষণের জন্য কাজ বন্ধ রাখুন, কারণ তদন্ত যতক্ষণ না আমাদের পুরো হচ্ছে আপনারা কেউ কাজ করবেন না। সেই মহিলাকে মেরে আবার জলের মধ্যে চুবিয়ে রাখেনি তো? কি হয়েছে স্যার? আমরা একটা লাশ খুঁজছি, আরো একটা লাশ। লাশ? আগে হ্যাঁ, একজন মহিলার লাশ, খুন হয়েছেন তিনি, আর সেটাও এখানে। তার মানে কি একটা মহিলারও খুন হয়েছে? দুটো খুন? হ্যাঁ, দুটো খুন। কোন মহিলার খুন হয়েছে স্যার? সেটা তো তোমরা বলতে পারবে, কারণ তোমরা বলবে, তোমরা এখানে কাজ করো, তাই না? আমরা কি করে বলতে পারবো? তোমরা বলো খুন এখানে হয়েছে, তোমরা বলো। স্যার, এ দেখুন স্যার, রক্ত এদিকেও রয়েছে। স্যার, এই রক্তের দাগটা তো দেখছি বাইরের দিকে যাচ্ছে। হ্যাঁ ফেডরিক, তার মানে হলো লাশটাকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। ফেডরিক, দেখো তো ওই দিকটা। এই যে ভাই, শোনো একদিকে। হ্যাঁ স্যার। এখানে যত টেম্পো আর ঠেলাগাড়ি আছে সবই কি এখান থেকে রোজ কাপড় নিয়ে যায়? হ্যাঁ স্যার। রাত্রিবেলা
এখান থেকে কোনো টেম্পো বা ঠেলাগাড়ি বেরিয়েছিল? না স্যার, এখান থেকে তো বিকেলবেলায় টেম্পোগুলো বেরোয় পরের দিনকে কাস্টমারকে কাপড়গুলো দেওয়ার জন্য। কাজল, একটা কাজ করা যাক, এই সমস্ত টেম্পো আর ঠেলাগাড়িগুলো ভালো করে চেক করি। প্রতিটা কাপড়ের বোঝকা খুব ভালো করে চেক করা যাক। স্যার, 1 মিনিট দাঁড়াও। রক্ত। কাজল, কি হচ্ছে স্যার? এই টেম্পোর মধ্যে লাশ আছে, খোলো এটাকে। স্যার, এটার মধ্যেই লাশ আছে। খোলো তো দেখি। দেখেছ, একেও গুলি মেরেছে। কিন্তু স্যার, ওর মুখে লাল রং লেগে আছে কেন? ডাইয়ের কারণে। একেও রঙ্গোলা জলে চুবিয়ে রেখেছিল। আচ্ছা দেখো তো, পকেটে কিছু পাও কিনা। স্যার, ওর ঘড়িটাকে দেখুন, এটা তো চলছে। তাহলে স্যার, এখনের সময় থেকে পুরো 10.5 ঘন্টা লেট আছে এটা। ও, তার মানে এই মহিলা হয়তো বাইরে কোথাও থেকে এসেছে, আর এখানে ইন্ডিয়া আসার পরে টাইম জোন চেঞ্জ করতে ভুলে গেছিল। যদি স্যার এই মহিলা বাইরে থেকে এসে থাকেন, তাহলে এখানে কি করতে এসেছিল? কার সাথে দেখা করতে এসেছিল? হয়তো এই মহিলা ধোবিঘাটে ভৈরবের সাথে দেখা করতে গেছিল, আর সেখানেই এদের দুজনকে কেউ গুলি করে দিয়েছে। কিন্তু স্যার, গুলিটা কি করতে পারে? দুজনকে গুলি করে মারা হয়েছে। হ্যাঁ অভিজিৎ, দুজনের খুন হয়েছে তো গুলি লেগেই, কিন্তু দুটো বন্দুক আলাদা আলাদা। এই ভৈরবকে একটা বন্দুক দিয়ে মারা হয়েছে, আর এই মহিলাকে অন্য একটা বন্দুক দিয়ে মারা হয়েছে। আর এই দুটো বন্দুক ঠিক এই রকম ধরনের। দুটো খুন, দুটো আলাদা আলাদা বন্দুক। একটা .22 ক্যালিবারের আর অন্যটা .33 ক্যালিবার। এক্স্যাক্টলি। আর এই .22 ক্যালিবারের গান দিয়ে এই ভৈরবকে মারা হয়েছে, আর এই .33 ক্যালিবারের গান দিয়ে মহিলাকে মারা হয়েছে। এটাই ইঙ্গিত করছে যে এই খুন আলাদা আলাদা ব্যক্তিই করেছে, কারণ খুনি খুন করার জন্য দুটো বন্দুক কেন ব্যবহার করত? সে তো একটা বন্দুক দিয়েই মারতে পারতো দুজনকে। এমনও তো হতে পারে অভিজিৎ যে এই ভৈরব আর এই মহিলা একে অপরকে মারার চেষ্টা করছিল, আর এদের মধ্যে যে বেঁচে গিয়েছে তাকে কোনো তৃতীয় জন গুলি মেরে দিয়েছে। হতে পারে, কিন্তু এই মহিলা ওইখানে ভৈরবকে খুন করার জন্য গিয়েছিল। স্যার, এই মহিলা বাইরে থেকে এসেছিলেন, ফরেন থেকে, আর সোজা গেছিল ধোবিঘাটে, আর ওখানে তাকে কেউ খুন করে দিয়েছে। এটা ঠিক বিশ্বাসযোগ্য নয় স্যার। স্যার, এই মহিলার ব্যাপারে খুব তাড়াতাড়ি খোঁজ নিতে হবে, কারণ যতক্ষণ না এনার ব্যাপারে জানা যাচ্ছে এই কেস সলভড হবে না। এটা তো ঠিক কথা,
এবার এই ভৈরবেরও ইতিহাস বের করতে হবে। জানতে হবে যে জামা কাপড় ধোয়ার পাশাপাশি আর কি কি কাজ করত। স্যার হুম কি ভাবছেন আপনি? আমি এই কথাটাই ভাবছি ফ্রেডি, খুনি এই ড্রেসটা ওখানে ওই মহিলার রক্তে ভিজিয়েছে আর তারপর এটাকে এই বিয়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কেন? ওখানে কেন? ড্রেসটা রং করিয়েছিল ভৈরবী, তাহলে খুনি তো ভৈরবী হবে না? অভিজিৎ, খুনি যদি ভৈরবী হয় তাহলে ও নিজে মারা গেল কিভাবে? হ্যাঁ, খুনি কোনো তৃতীয় ব্যক্তি। দেখো, পোস্টমর্টমের রিপোর্ট যা বলছে তাতে দুজনেরই মৃত্যু হয়েছে রাত 3টে থেকে 4টের মধ্যে, কিন্তু প্রথম মৃত্যু হয়েছে ওই মহিলার। ওই মহিলার রক্ত লেগে আছে এই ড্রেসে। স্যার হ্যাঁ সচিন, স্যার এই দেখুন, ভৈরবের পুরো ইতিহাস বেরিয়ে গেছে। ও একজন পুরনো অপরাধী। এটা কি কুন্দন আর ভৈরব দুজন বন্ধু ছিল? 2002 সালে এরা কারো উপর হামলা করেছিল আর সেজন্য ওদের দুজনের জেলও হয়। আর কুন্দন এমন ভাবে কথা বলছিল যেন গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা, কিছুই জানে না আদৌ। আচ্ছা, কুন্দনকে তোলা যাক, সব পরিষ্কার হয়ে যাবে। আরে ভাই, তাড়াতাড়ি কাজ শেষ করো, আজকাল আর বেশি দেরি করলে হবে না। তাড়াতাড়ি কাজ শেষ করো আর বাড়ি পৌঁছো। আরে দুখানা খুন হয়ে গেল, জানি না এরপর কার পালা। ঠিক বলেছো ভাই মঙ্গল, দুটো খুন হয়ে গেল, এখনো পর্যন্ত জানাই গেল না যে খুনটা কে করেছে। আর এই সিআইডির লোকেরা যখন কোনো অপরাধীর পিছনে পড়ে যায় না, তারা তাকে টেনে বার করে, বুঝলে কি কুন্দন? ঠিক বলছি তো? হ্যাঁ, সেটা তো ঠিক কথাই। আরে সিআইডির লোকেরা? আর একটু শুনবেন, এই কুন্দন কোথায় আছে? কুন্দন? হ্যাঁ, কুন্দন ওই তো। এই কুন্দন, পাগলের মতন কেন দৌড়াচ্ছিস? এই দাঁড়া। স্যার, আমি কিছু করিনি স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি কিছু করিনি। কিচ্ছু করিসনি? খুব ভালোভাবে চিনি তোকে, মিনিটের মধ্যে রং বদলাস গিরগিটির মতো। স্যার, আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার। অদ্ভুত লোক স্যার, কিছুই করেননি, এদিকে মাফ চাইছে। হ্যাঁ, আমাকে বিশ্বাস করুন স্যার, আমি সবকিছু ছেড়ে দিয়েছি স্যার, সবকিছু। আগে ও যা করতো না স্যার, সেটাও একাই করতো। কি করেছে ভৈরব? টাকা নিয়ে খুন করতো স্যার। আমি অনেকবার ওকে বোঝাতে চেয়েছিলাম স্যার, কিন্তু ও শুনতোই না। তার মানে ওই মহিলার খুনও ভৈরব করেছে, যার লাশ আমরা টেম্পোয় পেয়েছি? সেটা তো আমি সঠিক জানি না স্যার, আমি সত্যি বলছি স্যার। কিন্তু 2 দিন আগে একটা লোক এসেছিল, ও ভৈরবকে একটা প্যাকেট দিয়েছিল টাকার, আর সাথে একটা ফটোও দিয়েছিল স্যার। আচ্ছা, তারপর ওই লোকটা যাওয়ার সাথে সাথেই ভৈরব ওখান থেকে বেরিয়ে গেল, আর ও নিজের কাজটাও শেষ করেনি স্যার। ওই লোকটাকে চিনতে পারবি? না স্যার, আমি ওকে ঠিক দেখতে পারিনি স্যার, ওর মুখটা ঢাকা ছিল স্যার। ও একটা ওই কিরকম জ্যাকেট, টুপিওয়ালা জ্যাকেট পরেছিল স্যার। আর কি জানো ওই লোকটার ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কুড়িয়ে চলছিল স্যার, আর ওর হাতে একটা লাঠিও ছিল। কুড়িয়ে চলছিল আর হাতে লাঠি ছিল? হ্যাঁ, আর ওই লাঠিটাতে বেশ সুন্দর কারুকার্য করা ছিল। লাঠির ওপর আবার কারুকার্য ছিল? এত সবকিছু দেখেছিস তুই, আর তার মুখটা দেখিসনি? হ্যাঁ, আমি অনেক চেষ্টা করেছিলাম স্যার, কিন্তু ওর মুখটা কিছুতেই দেখতে পারিনি স্যার। আচ্ছা, তাহলে তুই খুন হতে দেখেছিলি ভৈরবকে বা ওই মহিলাকে? না তো, কিন্তু আমি এটা শিওর স্যার যে ভৈরবী ওই মহিলাটাকে খুন করেছে স্যার। তুই নিজের চোখে দেখেছিস ভৈরবকে খুন করতে? না, তা তো আমি তো দেখিনি সেটা স্যার। যা খুশি বলে যাচ্ছিস। রেডি, নিয়ে যাও। স্যার, স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। ও স্যার, শুনছেন? স্যার, এবার কি করব? যারা এখানে দাঁড়িয়ে আছে সবাইকে জিজ্ঞাসাবাদ করি। দেখুন, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেই প্রশ্ন আমরা করছি সেগুলোর ঠিকঠাক উত্তর দেবেন, ঠিক আছে? এই ড্রেসটা দেখুন, এই ড্রেসটা এখানেই ডাই করা হয়েছে, আর সেটাও তখন ভৈরব আর ওই মহিলার খুন হওয়ার পর, সেই রাতে।
কে ডাই করেছিল এই ড্রেসটা? হ্যাঁ, চুপ করে থাকলে কাজ হবে না। কে ডাই করেছে এটা? স্যার এটা আমরা কি করে বলবো? আর তাছাড়া এটা তো রাত্রিবেলায় কাঁচা হয়েছে, দিনের বেলায় হলে হয়তো আমরা বলে দিতাম। হ্যাঁ স্যার, আর এই পোশাকে তো লন্ড্রির চিহ্নই নেই। ওই মহিলার খুন হওয়ার পর যেই ট্যাঙ্কিতে ওই মহিলার লাশ পাওয়া গিয়েছিল সেই ট্যাঙ্কিতেই এটা ডাই করা হয়েছিল। কেউ তো কিছু নিশ্চয়ই দেখেছেন, হ্যাঁ? কেউ তো নিশ্চয়ই কিছু জানবেন, হ্যাঁ? না স্যার, আমরা কিচ্ছু দেখিনি, আর না আমরা কিছু জানি। দেখুন, আপনারা দিনরাত কাপড় ধোয়ারই কাজ করেন, আর এই ড্রেস আকাশ থেকে তো আর পড়েনি, কেউ না কেউ তো দিয়ে গেছে এটা। এটাও তো হতে পারে কোনো লন্ড্রিতে এখানে ট্যাগ না লাগিয়ে এখানে দিয়ে যাওয়া হয়েছে। দেখুন, এটা ভালো করে দেখুন আর বলুন, এটা চিনতে পারছেন কেউ? চিন, জিয়ার বাড়িতে যখন এই ড্রেসটা গিয়েছিল তখন তাতে ওড়না ছিল না। কোনো লন্ড্রিওয়ালা ওড়না ছাড়া ড্রেস কেন পাঠাবে? হ্যাঁ, তার মানে ওড়না এখানেই থাকা উচিত। হ্যাঁ স্যার, এখানেই কোথাও আছে ওড়নাটা, ঠিক বলেছেন। একটা কথা বলুন, এই ভৈরব জামা কাপড় ধোয়ার পর সেগুলো কোথায় রাখতো? স্যার আমি জানি। বলো, কোথায় রাখতো? আসুন। স্যার ভৈরব এখানেই ওর কাপড় রাখতো। এখানে? হ্যাঁ। দেখো তো একটু ভালো করে। তখন আমি এদিকটায় দেখি ওড়না পাওয়া যায়। কিন্তু জানতে কি করে পারবো এই ওড়নাটার ব্যাপারে? খুনি হয়তো পোশাকের সাথে ওড়নাটারও রং বদলে দিয়েছে। ওড়নার রং বদলাতে পারে, কিন্তু ডিজাইনটা তো আর বদলে দিতে পারবে না। ডিজাইন তো একই হবে যেটা ড্রেসের ছিল। এটা কি সুটকেস? জামা কাপড়ের মধ্যে সুটকেস লুকিয়ে রেখেছে। এয়ারলাইন্সের ট্যাগও রয়েছে, F598, 6 জুন, আর রুশালি। বাকিটা তো ছেঁড়া রয়েছে। আচ্ছা স্যার, এই রুশালি সেই মেয়েটা নয় তো যাকে খুন করা হয়েছে? হতে পারে। এয়ারপোর্ট থেকে সোজা এখানে এসেছে, আর আসার পরেই খুন করা হয়েছে। ওই ওড়নাটা এতে নেই তো? এই ওড়নাটাই আবার নয় তো? ম্যাচ করো, ম্যাচ করো। স্যার, ওড়নাটা এই পোশাকেরই। তার মানে স্যার এই ভৈরব মেয়েটাকে খুন করে, আর খুন করার পর ড্রেসটা রং করে দেয় আর জিয়ার বাড়িতে পাঠিয়ে দেয়, কিন্তু ওড়নাটা ভুলে যায়। কিন্তু কেন? ভৈরব এত জটিলতা কেন তৈরি করবে? একটা কাজ করি, এই মহিলার নাম আমরা জানি আর এয়ারলাইনের নামও জানি। এয়ারপোর্ট থেকে খোঁজ নিয়ে জানা যাক যে এই মহিলা কোথা থেকে এসছে আর এখানে কেন এসছে। সমস্ত প্যাসেঞ্জারের কমপ্লেন আমাকে তাড়াতাড়ি ট্রান্সফার করো। আমাকে ওদের কাছে জবাব দিতে হবে। আরে বাবা, কাগজে ছেপেছে, আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। বলুন স্যার, আপনাদের কি চাই? আপনারা মিডিয়ার লোক নন তো? তারাও আসবে আমাদের পেছনেই। আমরা সিআইডি থেকে আসছি। আমরা একটা প্যাসেঞ্জারের ব্যাপারে কিছু জানতে চাইছি। জানতে চাইছি এই ফ্লাইটটা কোথা থেকে এসেছিল। 1 মিনিট স্যার। F598। কি ব্যাপার স্যার, এই প্যাসেঞ্জার কি কোনো অপরাধী? এখনো কিছু বলা যাচ্ছে না। এ আর বেঁচে নেই, কেউ একজন খুন করেছে একে। খুন? 1 মিনিট স্যার। এই দেখুন স্যার, টরেন্টো থেকে মুম্বাইয়ের ফ্লাইট, আর পরশু রাত 2:30টার সময় এখানে এসে পৌঁছয়। এ কি ট্যাক্সি নিয়েছিল এয়ারপোর্ট থেকে? জাস্ট আ মিনিট। হ্যাঁ, ট্যাক্সির বুকিংটা আমাদের থ্রু দিয়েই হয়েছিল। ট্যাক্সি নাম্বার হলো 7986। ট্যাক্সিটা সোজা এয়ারপোর্ট থেকে লাভ ইউ হোটেলে গিয়েছিল। লাভ ইউ হোটেল, থ্যাংক ইউ। ট্যাক্সি চেপে বেরিয়েছিল লাভ ইউ হোটেলের দিকে, আর গিয়ে পৌঁছলো ওখানে ধোবিঘাটে। কাজল, এই ট্যাক্সি ড্রাইভারটাকে তো বুড়োতে ডাকতেই হচ্ছে। ট্যাক্সি নাম্বার AX7986। এই ট্যাক্সিটা তুই চালাস, তাই না? হ্যাঁ স্যার, এই ট্যাক্সিটা আমিই চালাই। 6 তারিখ রাতে তুমি এয়ারপোর্ট থেকে রুশালি নামে এক মহিলাকে নিয়ে বেরিয়েছিলে হোটেল লাভ ইউর উদ্দেশ্যে, কিন্তু সেদিন ওই মহিলা ওখানে পৌঁছয়নি। কেন? কোথায় গেল ওই প্যাসেঞ্জার?
কোন প্যাসেঞ্জারের কথা বলছেন স্যার আপনারা? আচ্ছা, এই হলো ওই প্যাসেঞ্জার। কিছু মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, উনি আমার ট্যাক্সিতেই চড়েছিলেন ওই দিন, আর ধোপাদের ওখানে যাওয়ার জন্য বলেছিলেন। ধোপাদের ওখানে কেন নিয়ে গেলে? হোটেলে যাওয়ার কথা ছিল তো। ইনিই বলেছিলেন ধোপাদের ওখানে যাওয়ার জন্য। আমারও অদ্ভুত লেগেছিল যে এত ভালো ফ্যামিলির মহিলা ধোপাদের ওখানে গিয়ে কি করবে। আর কেউ ছিল ওখানে যার সঙ্গে দেখা করেছিল? না, আমার সামনে কারোর সঙ্গে দেখা করেননি, কিন্তু হোটেল যাওয়ার সময় রাস্তায় ওনার একটা ফোন এসেছিল। তারপর যখনই ফোন এলো তখনই আমাকে বলতে লাগলো যে ধোপাদের ওখানে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও, প্রয়োজন হলে আবার তোমার ডাকবো। যাও। এমন কোন কারণ থাকতে পারে যে রাত 3টের সময় হোটেলে যাওয়ার বদলে ও ধোবিঘাটে চলে গেল? আমার মনে হচ্ছে অভিজিৎ কেউ আগে থেকেই লেগেছিল রুশালির পেছনে, ওর প্রতি মুহূর্তের খবর রাখছিল, ও কখন আসছে, কোথায় যাচ্ছে, ওর ফোন নাম্বারও ছিল ওর কাছে। তবেই না ও ফোন করে ওকে ডাকতে পেরেছে ধুবিঘাটে, আর সেখানেই ওকে খুন করেছে। কিন্তু কেন? কি কারণ হতে পারে খুন করার? আর রুশালির পোশাক উনি জিয়ার বাড়িতে কেন নিয়ে যাবে? কোথাও না কোথাও রুশালি জিয়ার বাড়ির সঙ্গে সম্পর্ক আছে। আর ওই লাঠি হাতে লোকটা যে ভৈরবকে টাকা দিয়েছিল রুশালিকে খুন করার জন্য, সে তাহলে কে? এই কেসটা বেশ জটিল হয়ে উঠছে। স্যার, আমরা টরন্টোতে রুশালির বাড়িতে ফোন করে খোঁজ নিয়েছি, কিন্তু ওখান থেকে কোনো খবর পাইনি সেরকম। তার মানে? তার মানে হলো এই যে ফোন নাম্বার পেয়েছিলাম আমরা, ওই নাম্বারে কেউ ফোনই তুলছে না। তারপরে আমরা ওর অফিসে ফোন করি যেখানে ও কাজ করতো। ওদের কথা অনুযায়ী একাই থাকতো। বাড়িতে তো অন্য কেউ নিশ্চয়ই থাকবে। ওর বাড়িতে কেউ থাকে না স্যার। আর অফিসের লোকদের কথা অনুযায়ী ও ইন্ডিয়াতে কোনো একটা বিয়ে অ্যাটেন্ড করতে এসেছে। বিয়ে অ্যাটেন্ড করতে এসেছে? হোটেল লাভ ইউ, সেটা জিয়ার বিয়ে নয় তো? হতেও পারে। এই লাভ ইউ হোটেলে গিয়ে দেখি চলো, যেখানে রুশালি রুম বুক করেছিল, যদি ওখান থেকে কিছু জানতে পারা যায়। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। হ্যালো, হ্যাঁ স্যার, হয়ে যাবে। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। আমরা সিআইডি থেকে আসছি। হাউ ক্যান আই হেল্প ইউ? কিছু জরুরি কথা জিজ্ঞাসা করতে এসেছি। কোন কেসের ব্যাপারে জিজ্ঞেস করতে চান আপনারা? আপনি কে? আগে আমি এখানকার ম্যানেজার। দেখুন, 2 দিন আগে একজন মহিলা এখানে রুম বুক করেছিল। মাঝবয়সী একজন মহিলা, টরন্টো থেকে এসেছিলেন। হ্যাঁ স্যার, বুকিং তো আছে, কিন্তু উনি তো আসেনি। আপনারা জানার চেষ্টা করেননি কেন আসেনি, কি কারণ? হ্যাঁ, জানবার চেষ্টা করেছিলাম, কিন্তু ওনার ফোন সুইচড অফ। কিছু হয়েছে নাকি স্যার? হ্যাঁ, আমরা ওনার লাশ পেয়েছি ধোবিঘাটে। ও এখানে এই হোটেলে আসতে আসতে ধোবিঘাটে পৌঁছলো কি করে? আগে স্যার, আমরা কি করে জানবো এটা? আমরা ওর বাড়ির লোকের সঙ্গে কথা বলেছি টরন্টোতে। তারা জানিয়েছে যে ও এখানে কারোর বিয়েতে এসেছিল। বিয়ে? হ্যাঁ স্যার, একটা বিয়ের বুকিং তো আমাদের হোটেলে আছে, কিন্তু এখানে বৈশালী দেবী আসার কথা ছিল কিনা এটা আমি বলতে পারবো না। কার বিয়ের অনুষ্ঠান একটু চেক করে দেখো। হ্যাঁ স্যার, এখানে জিয়া ওয়েড শিরমান আছে, কিন্তু ওনাদের বিয়েটা পোস্টপোন করা হয়েছে। আচ্ছা, এটা কি ওই জিয়া যে কোলাবাতে থাকে? 1 সেকেন্ড স্যার। ইয়েস স্যার। থ্যাংক ইউ। থ্যাঙ্কস। রক্তমাখা ড্রেসটা ওর বাড়িতেই পাঠানো হয়েছিল, আর ওর বিয়েটাও ক্যান্সেল হয়ে গেছে।
লাঠিতে সুন্দর কারুকার্য করা ছিল। লাঠিটা একদম ওই রকম না যেমনটা কুন্দন বলেছিল আমাদের। আমার এখানে একটা রুম বুক করা আছে, এই দেখুন এখানে সব লেখা আছে, এই দেখুন। হ্যালো, কাজ তো হয়ে গেছে 48 ঘন্টা আগে, এখন আবার এই রুমটার কি দরকার? হ্যাঁ, তার মানে কি? আপনারা কারা? সব মানে খুলে বলতে হবে নাকি? হ্যাঁ, আমরা সিআইডি অফিসার। তুমি বৈশালীকে চেনো তাই না? কেন, কি হয়েছে ওর? বৈশালীকে খুন করা হয়েছে। কি? না, আপনারা মিথ্যে বলছেন। কি বলছেন আপনারা? আর খুন তুমিই করিয়েছো। আমি? আগে হ্যাঁ, আপনি ভৈরবকে সুপারি দিয়েছিলেন ওই মেয়েটাকে খুন করার জন্য। দেখুন, আমি কাউকে কোনো সুপারি দিইনি। আপনারা ভুল ভাবছেন। আমি তো 2 ঘন্টা আগে এখানে এসেছি। 2 ঘন্টা আগে এসেছে এখানে? আগে, হ্যাঁ। কোথা থেকে? টরেন্টো থেকে। আচ্ছা, এই দেখুন এখানে আমার বোর্ডিং পাস আছে। আমি তো 48 ঘন্টা আগেই চলে আসতাম, আবহাওয়া খারাপ হওয়ার জন্য ফ্লাইট দেরি হলো। যদি 48 ঘন্টা আগে তুমি টরেন্টোতেই থেকে থাকো, তাহলে কুন্দন ধুবিঘাটে কাকে দেখলো? স্যার হতে পারে ও মিথ্যে কথা বলছিল। 1 মিনিটের লাঠিটা দিন। স্যার এইভাবে লাঠিটাকে ধরলে ময়ূরের মুখটা তো ঢাকা পড়ে যাবে, তাহলে ও কি করে দেখলো? কিন্তু এই কুন্দন আমাদেরকে মিথ্যে বলতে যাবে কেন? আচ্ছা, তুমি বৈশালীকে কিভাবে চেনো? আমি ওর এক্স হাজব্যান্ড, আর জিয়া হলো আমাদেরই মেয়ে। আমি জিয়ার বিয়ে অ্যাটেন্ড করতে এসেছিলাম। এ আবার কি রহস্য? তোমরা দুজন আলাদা আলাদা টরেন্টোতে থাকো আর তোমাদের মেয়ে থাকে ইন্ডিয়াতে, আর তার বিয়ের জন্য বুকিং করা হোটেলে এইসব উল্টোপাল্টা কাণ্ড ঘটে যাচ্ছে। দেখুন না, আমি জিয়ার ভালোর জন্যই ওকে এই পরিবারের সঙ্গে রাখতে চেয়েছি। আর যখন ফোনে জানতে পারলাম যে ওর বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু যার সাথে বিয়ে হবে সেই ছেলেটা মোটেই ভালো না, আর ওর প্রাণের সংকট রয়েছে, তাই আমি তাড়াতাড়ি এখানে এলাম। জিয়ার প্রাণের ঝুঁকি ছিল আর খুন হয়ে গেল ওর মা। অদ্ভুত ব্যাপার। এই জিয়ার বাড়িতে গিয়ে দেখতে হবে, হয়তো ওখান থেকে কিছু জানা যাবে। আচ্ছা, শুনে রাখো, তুমি যে এখানে ইন্ডিয়াতে এসে গেছো এ ব্যাপারে কেউ যেন কিচ্ছু না জানতে পারে। আপনাদের কোথাও ভুল হচ্ছে। আপনারা বিনা কারণে আমাদের সন্দেহ করছেন। কেউ এমনি বিনা কারণে কাউকে ড্রেস পাঠিয়ে দেয় না, তাও আবার রক্তে ভিজিয়ে। ওই ড্রেস তোমাদের মধ্যে কারোর জন্যে মেসেজ ছিল যে ওই মেয়েটাকে খুন করিয়েছিল। এটা মিথ্যে, আমি কাউকে খুন করাইনি। আচ্ছা, ঠিক ঠিক বলে দাও, ওই মেয়েটার খুন কে করিয়েছে? হ্যাঁ, দেখুন অফিসার, আমরা এই ব্যাপারে কিচ্ছু জানি না। আপনি তাকে গিয়ে কেন জিজ্ঞেস করছেন না যে এই ড্রেসটা এখানে পাঠিয়েছিল? এইটাই তো আমাদের প্রবলেম ম্যাডাম, যে ওই ড্রেসটা এখানে পাঠিয়েছিল সেই পৃথিবীতে আর নেই, কেউ তাকে খুন করে দিয়েছে। আর তাই শুধু আপনারাই রয়ে গেছেন যারা বলতে পারবে যে ভৈরব ওই ড্রেসটা আপনাদের বাড়িতে কেন পাঠিয়েছিল, তাই না? স্যার, আমরা কি করে বলবো যে ও কেন কৃতজ্ঞতা দেখালো? জানেন তো সবকিছুই, কিন্তু লুকিয়ে রাখতে চাইছেন। আমরা কিচ্ছু লুকোচ্ছি না। আমাদের ওই ড্রেসটার সঙ্গে কি এমন সম্পর্ক? একবার যদি মহিলার লাশটা পেয়ে যাই, বের করে ফেলবো কিসের সম্পর্ক। তার মানে লাশটা কি এখনো পাওয়া যায়নি? না। তাহলে আপনারা কি করে বলতে পারেন ওই ড্রেস আর রক্ত ওই মেয়েটারই? কারণ ম্যাডাম, আমরা ওই মহিলার স্যুটকেস পেয়েছি, আর স্যুটকেসে ওই ড্রেসটার ওড়নাও, যেটা মনে হয় খুনি আপনাদের পাঠাতে ভুলে গিয়েছিল। আর আমরা এটাও জানতে পেরেছি যে ওই মহিলার আপনাদের এই পরিবারের সাথে রক্তের সম্পর্ক ছিল। একবার ওই মেয়েটার লাশটা পেয়ে গেলে খুনির ঠিকানাও বের করে ফেলবো আমরা। কে কে ওখানে? আমার মনে হলো কেউ যেন ওখানে রয়েছে। তুমি এখানে? আমাকে দেখে অবাক হলি তাই না? বল, কোথায় ও? আমি মেরে ফেলেছি ওকে, আর ড্রেসও তো পাঠিয়েছিলাম তোমার কাছে। পাঠিয়েছিলি ড্রেস?
ওটা সোজা সিআইডির কাছে চলে গেছে। কিন্তু এতে আমার কি দোষ? যখন খুন তুই করেছিস তাহলে লাশটা কোথায় বল? কোথায় লাশ? আরে আমি জানি না। যে খুনটা করেছে সে জানে না। যখন খুনটা তুই করেছিস তখন লাশ কোথায় আছে সেইটাও তুই জানিস। একে তো এমনি লাশটা হারিয়ে গেছে, তার মধ্যে সিআইডির কাছে কাপড়টা পৌঁছে গেছে। যদি সিআইডির কাছে আমি ধরা পড়ি না তাহলে দেখিস তুই আমি তোর কি অবস্থা করি। সব কটা গুলি মেরে আমি তোকে উড়িয়ে দেব। সিআইডি কি রক্তিমা, খুব আনন্দ পেলে আমাদের দেখে? নিজেই চলে আসলে বৈশালীর লাশ খুঁজতে। কিন্তু তোমরা এটা জানো না যে বৈশালীর লাশ আমাদের কাছে আছে, আমাদের কাছে। তুমি করে সেই সব লজ্জা করে না তোমার? যাকে আমার সবকিছু ভেবেছিলাম তার থেকেই বিশ্বাসঘাতকতা। সরে যাও সবাই, এক এক করে সরে যাও, না হলে আমি সবাইকে গুলি মেরে দেব। চাঁদু, সিআইডির হাত থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। তুই কোন লাটের বাট শুনি? হ্যাঁ, অপরাধ তুই করেছিস আর শাস্তি কে পাবে? তোর বাপ। যদি ও ভৈরবকে না মেরে আমাকে ব্ল্যাকমেল না করতো তাহলে তোমরা আমাকে ধরতে পারতে না। রক্তিমা, তুমি মনে করলে যে বৈশালীকে খুন করে নিজের ভাই ভুবনকে ফাঁসিয়ে দেবে যাতে কেউ জানতে না পারে, আর ওর সমস্ত সম্পত্তি তুমি ভোগ করবে। টাকার লোভে পড়ে তুমি দুটো খুন করেছো, আপনজনের সম্পর্কটাই ভুলে গেছো। এবার তুমি জেলে বসে পচো ফাঁসির অর্ডার আসা না পর্যন্ত।